আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমরা রোজ যে কথাগুলো বলি তার ভেতরেই আসলে হাজারো ছবি, হাজারো গল্প লুকিয়ে আছে। প্রত্যেকটা ভাষার ভাজে ভাজে এমন একটা কাব্যিক জগৎ থাকে, বিশেষ করে তার বাগধারার মধ্যে। চলুন না, আজ বাংলা ভাষার সেই দারুণ জগতে একবার ডুব দেওয়া যাক, যেখানে খুব সাধারণ কথাও হয়ে ওঠে অসাধারণ। আর এই যাত্রাপথের আমাদের হাতে আছে কিছু হাতে লেখা নোটের একটা দারুণ সংগ্রহ। এই পাতাগুলো শুধু শব্দ দিয়ে ভরা নয়, এগুলো যেন আমাদের ভাষার আত্মা। এর মধ্যে দিয়ে আমরা আবিষ্কার করব বাংলা প্রবাদ প্রবচনের ভেতরের বুদ্ধি, মজা আর জীবনকে দেখার গভীর দৃষ্টিভঙ্গি। আমাদের আজকের এই বিশ্লেষণ কয়েকটা ভাগে এগোবে। প্রথমে আমরা দেখব আকাশ আর ভাগ্য কিভাবে আমাদের কথায় জড়িয়ে আছে। তারপর দেখব মানুষের শরীর কিভাবে আবেগ প্রকাশের ক্যানভাস হয়ে ওঠে। এরপর আসবে চরিত্র, পশু পাখির গল্প, আর সব শেষে আমরা শব্দের অফুরন্ত ভাণ্ডার নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই মানুষ তার আশা, স্বপ্ন আর না পাওয়ার কথা বলতে গিয়ে কেমন যেন আকাশের দিকেই তাকায়। আমাদের বাংলা ভাষাও কিন্তু এর ব্যতিক্রম নয়। এখানে দেখুন, দুটো কি দারুণ ধারণা পাশাপাশি। একদিকে আকাশকুসুম, যা এক অসম্ভব অবাস্তব স্বপ্নের কথা বলছে, আর অন্যদিকে কপাল ফেরা, যা কপালের লিখন বা ভাগ্যের এক বাস্তব পরিবর্তনের কথা বলছে। মানে একটা হলো শুদ্ধ কল্পনা, আর একটা একেবারে কঠিন বাস্তবতা। আকাশ কুসুম, ভাবুন তো একবার, আকাশে ফুটে থাকা একটা ফুল। ছবিটা কি সুন্দর, তাই না? কিন্তু আকাশে তো আর সত্যি সত্যি ফুল ফোটে না। আর ঠিক এই অসম্ভব সুন্দর ছবিটাই দিবা স্বপ্ন বা অলীক কল্পনার একটা নিখুঁত প্রকাশ। এটাই তো ভাষার আসল ম্যাজিক। আকাশ আর ভাগ্যের মতো বড় বড় ব্যাপার তো হল। এবার চলুন দেখি আমাদের নিজেদের শরীরের ভেতরেই ভাষা কিভাবে লুকিয়ে আছে। আমাদের আবেগ, অনুভূতি আর চরিত্রকে বোঝানোর জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এক একটা দারুণ মাধ্যম হয়ে উঠেছে। আচ্ছা, একটু ভাবা যাক। ধরুন কাউকে বলা হলো তার কান পাতলা। এর আক্ষরিক অর্থটা বাদ দিলে আসল মানেটা কি হতে পারে? এই কথাটা দিয়ে কারো চরিত্র সম্পর্কে ঠিক কি বোঝানো হয়? হ্যাঁ, কান পাতলা মানে হল এমন একজন যিনি খুব সহজে যে কোনো কথা বিশ্বাস করে ফেলেন। ব্যাপারটা অনেকটা এরকম যে কানের পর্দা পাতলা হলে যেমন সব শব্দ সহজেই ভেতরে চলে যায়, ঠিক তেমনি এই ধরনের মানুষের মনেও কোনো কথা সত্যি মিথ্যে বিচার না করেই ঢুকে পড়ে। শরীরের অঙ্গ নিয়ে এরকমই আরেকটা চমৎকার উদাহরণ হল চোখের বালি। ভাবুন তো, চোখে একটা বালির কণা পড়লে যে কি ভয়ানক অস্বস্তি হয়, ঠিক সেই অনুভূতিটাই এই বাগধারাটা দিয়ে বোঝানো হয়। যখন কোনো মানুষ বা কোনো জিনিস আমাদের কাছে অসহ্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কি দারুণভাবে একটা শারীরিক অস্বস্তি মনের অনুভূতি হয়ে গেল। শরীরের অঙ্গ দিয়ে তো অনুভূতি বোঝা গেল, কিন্তু কিছু বাগধারা আছে যেগুলো আরও এক ধাপ এগিয়ে, মানে এক কথায় পুরো মানুষটাকে চোখের সামনে আয়নার মতো তুলে ধরে। চলুন এবার সেদিকেই যাওয়া যাক। বক ধার্মিক শব্দটা শুনলেই একটা ছবি মাথায় আসে, তাই না? একটা বক জলের ধারে এক পায়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন গভীর ধ্যানে মগ্ন, কিন্তু তার আসল মতলব তো মাছ শিকার করা। ঠিক তেমনি যে মানুষ বাইরে সাধু সেজে ভেতরে ভেতরে নিজের স্বার্থ হাসিল করে, তাকেই বলা হয় বক ধার্মিক বা ভণ্ড। প্রকৃতি থেকেই মানুষের চরিত্রের কি নিখুঁত একটা ছবি। এবার আসা যাক পুরাণের গল্প থেকে উঠে আসা এক গভীর কথায়, রাবণের চিতা। রামায়ণে বলা হয় রাবণের চিতা নাকি কখনো নেভেনি, অনন্তকাল ধরে জ্বলেছে। তাই যখন কোনো দুঃখ, কষ্ট বা ঝগড়া কিছুতেই শেষ হতে চায় না, তখন তাকে এই মহাকাব্যিক ছবির সাথে তুলনা করা হয়। এর মধ্যে একটা চিরন্তন আফসোসের অনুভূতি লুকিয়ে আছে। মানুষের চরিত্র থেকে এবার একটু প্রকৃতির দিকে তাকানো যাক। পশু পাখিদের আচরণ আর নানান লোক কথা থেকেও কিন্তু আমাদের ভাষায় অনেক গভীর জ্ঞান আর পর্যবেক্ষণ উঠে এসেছে। এই পর্বে আমরা সেরকমই কিছু উদাহরণ দেখব। এবার একটা দারুণ ছবির কথা ভাবুন। কেউ হয়তো বাগানে কেঁচো খুঁড়ছে, খুবই সাধারণ একটা কাজ, কিন্তু খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে বেরিয়ে এলো একটা জ্যান্ত সাপ। ভাবুন তো একবার পরিস্থিতিটা। এই নাটকীয় মুহূর্তটার পেছনে কি গভীর অর্থ থাকতে পারে? একে বলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা।
মানে হলো কোনো সামান্য নিরীহ বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এক বিশাল আর বিপজ্জনক রহস্য বা ষড়যন্ত্রের খোঁজ পাওয়া। একটা ছোট্ট কাজ থেকে কি মারাত্মক একটা আবিষ্কার, এই অভাবনীয় নাটকীয়তাটাই এই বাগধারার প্রাণ। আরেকটা খুব শক্তিশালী উদাহরণ হল গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা মানে হলো ভেড়া। ভেড়ার পাল যেমন কোনো কিছু না ভেবেই একে অপরকে তাড়া করে চলে, ঠিক তেমনি সমাজের একদল মানুষ যখন নিজের বুদ্ধি বিবেচনা ব্যবহার না করে বাকিদের অন্ধভাবে অনুসরণ করে, তখন তাকে বলে গড্ডলিকা প্রবাহে গা ভাসানো। এটা কিন্তু সমাজের একটা দারুণ সমালোচনা। এতক্ষণ আমরা নানা ধরনের বাগধারা আর প্রবাদ নিয়ে কথা বললাম, যেগুলো অনেকগুলো শব্দ দিয়ে তৈরি। কিন্তু ভাষার গভীরতা তো একটা মাত্র শব্দের মধ্যেও লুকিয়ে থাকতে পারে। চলুন আমাদের শেষ পর্বে শব্দের সেই অফুরান্ত জগৎটাকেই আবিষ্কার করা যাক। শেষ পর্বে এসে আমরা কথা বলবো সমার্থক শব্দ বা প্রতিশব্দ নিয়ে। এগুলো হলো এমন সব শব্দ যাদের মানে একই বা প্রায় একই, কিন্তু আসল মজাটা কোথায় জানেন? এই শব্দগুলো আমাদের একই ভাবনাকে নানা রঙে, নানাভাবে প্রকাশ করার সুযোগ করে দেয়। আর এই দিক থেকে বাংলা ভাষা অবিশ্বাস্য রকমের ধনী। আর এই দেখুন, আমাদের সেই হাতে লেখা নোটের পাতাটাই এর জলজন্ত প্রমাণ। সাধারণ কিছু বাংলা শব্দের কতগুলো করে সমার্থক শব্দ এখানে রয়েছে। এটা শুধু একটা শব্দের লিস্ট নয়, এটা আমাদের ভাষার ঐশ্বর্যের একটা দলিল। দেখলেই বোঝা যায় আমাদের ভাষাটা কতটা গভীর। যেমন ধরুন আগুন শব্দটা, এর প্রতিশব্দ হিসেবে আমরা পাচ্ছি অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন। প্রত্যেকটা শব্দেরই কিন্তু নিজস্ব একটা মেজাজ আছে, একটা আলাদা ব্যবহার আছে। কোনোটা হয়তো কবিতায় বেশি ভালো লাগে, কোনোটা আবার খুব ফর্মাল লেখায়। এটাই তো ভাষার আসল সৌন্দর্য। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আগুন বা পৃথিবী এরকম শব্দের জন্য নোটগুলোতেই 5টা করে প্রতিশব্দ আছে। আবার চোখের জন্য রয়েছে 4টে। মানে একটা ভাবনা প্রকাশ করার জন্য আমাদের হাতে কতগুলো বিকল্প আছে। এইটাই ভাষার প্রাণশক্তির পরিচয়। তাহলে আকাশ কুসুমের মহাজাগতিক কল্পনা থেকে শুরু করে আগুনের নানা রূপের এই যে যাত্রা, তা থেকে একটা জিনিস খুব পরিষ্কার: ভাষা আসলে আমাদের সংস্কৃতি, ইতিহাস আর সৃজনশীলতার এক জীবন্ত জাদুঘর, যার প্রত্যেকটা শব্দ এক একটা নিদর্শনের মতো। আসলে প্রত্যেকটা ভাষারই নিজস্ব একটা কবিতা আছে। আমরা প্রতিদিন যে সাধারণ শব্দগুলো ব্যবহার করি, তার পেছনে যে কত ছবি লুকিয়ে আছে, তা নিয়ে একটু ভাবলেই হয়তো আমরা নিজেরাই নতুন করে অবাক হয়ে যাব।